রাইস অ্যান্ড শাইন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গুরুজনদের জন্য রইল আমার সশ্রদ্ধ প্রণাম, আর ছোটদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। আগের দিন আমরা দেখেছি শ্রী শ্রী মা সারদা দেবীর প্রতি আমাদের প্রিয় ভগিনী নিবেদিতার কী শ্রদ্ধা, আর দেখেছি কবিকণ্ঠে উচ্চারিত গান আর কবিতা শুনতে শুনতে তিনি কিভাবে আনন্দের অতলে তলিয়ে যেতেন, কিভাবে বিদেশিনী থেকে ভারতীয় হয়ে উঠেছিলেন। আজকে আবার তোমরা সবাই চোখ বন্ধ করে বসে পড়ো, বাকি অংশটা শুনব। কবির সঙ্গে বন্ধুত্ব নিবিড় হওয়ার পর তার সাদর আমন্ত্রণে নিবেদিতা কয়েকবার শিলাইত হয়ে এসেছিলেন। পদ্মার দামাল স্বভাবের সঙ্গে তার স্বভাবের কোথাও যেন একটা মিল ছিল। নিবেদিতাকে নিয়ে রবীন্দ্রনাথ যখন বেড়াতে বেরোতেন, নিবেদিতা চলে যেতেন গ্রামের মধ্যে। কৃষকগণ মুগ্ধ চোখে মেম সাহেবকে দেখত, তার কথা শুনে অবাক হতো। পদ্মার চরে যখন সূর্য উঠত, দেখা যেত নিবেদিতা এক কৃষকের কুটিরের দাওয়ায় বসে কৃষক পত্নীর সঙ্গে জমিয়ে গল্প করছেন। প্রতিদিন তিনি গ্রামে গ্রামে ঘুরে দরিদ্র অথচ সৎ, সরল ও মিষ্ট স্বভাবের মানুষগুলোর সঙ্গে অতি ঘনিষ্ঠ হয়ে মিশতেন, তাদের সুখ দুঃখের ভাগী হতেন। গ্রামের মেয়েদের সঙ্গে মিশে মিশে নিবেদিতা চিঁড়ে কুটতেন, ধান ভাঙতেন, তাদের হাতের নাড়ু মোয়া খেতেন। গৃহস্থ বাড়ির রান্নাঘর, শয়নঘর, ঢেঁকিঘর, গোশালা, গরু বাছুর, হাঁস মুরগি সব কিছু খুঁটে খুঁটে দেখে নিবেদিতার সে কি আনন্দ। পল্লী মেয়েদের হাতে তৈরি নকশি কাঁথা, ছেলেদের দোলাই, কুলো, ডালা, পুতুল, বেতের ও বাঁশের কাজ যা কিছু দেখেন তাতেই মুগ্ধ হয়ে পড়েন। মুসলমান জোলা নিপুণ হাতে তাঁতে রকমারি কাপড় বুনে চলেছে, আর নিবেদিতা তার পাশে দাঁড়িয়ে মুগ্ধ দৃষ্টিতে দেখছেন। আগে নিবেদিতাকে রবীন্দ্রনাথ দেখেছেন কলকাতায় প্লেগ রোগীদের সেবা করতে, রাস্তার জঞ্জাল সাফ করতে, আর এখন দেখলেন তার অপূর্ব পল্লী প্রীতি। ভারতবর্ষের অন্তরঙ্গ পরিচয় লাভের জন্য একজন বিদেশিনীর এই আন্তরিকতা রবীন্দ্রনাথকে চমকিত করল। কলকাতার বাগবাজার অঞ্চলে ক্ষুদ্র গলি বোসপাড়া লেনের এক অতি সাধারণ বাড়িতে নিবেদিতা বাস করতেন। বাড়িটির দেওয়ালে মাটির প্রলেপ, জানলায় খড়কুটি ছিল না, খসখসের পর্দা দেয়া ছিল। ঘরের ভিতরে আসবাবপত্র ছিল অতি সামান্য। এক কথায় গৃহটি ছিল অতি সাধারণ একটি মাথা গোঁজার আবাস। অথচ দেখতে দেখতে এই গৃহই হয়ে উঠল অতি বিখ্যাত, দেশের দিকপাল মনীষীগণের তীর্থক্ষেত্র। স্বামী বিবেকানন্দ ও তার দুই গুরুভ্রাতা স্বামী ব্রহ্মানন্দ এবং স্বামী শারদানন্দ বহুবার এই গৃহে যাতায়াত করেছেন। শ্রীরামকৃষ্ণ জায়া শ্রীমা সারদা দেবীর পদধূলি পড়েছে এখানে অনেকবার। কবিগুরু রবীন্দ্রনাথ তো নিবেদিতার গৃহকে নিজ গৃহ মনে করতেন। কবির জন্য এ বাড়ির দ্বার ছিল অবারিত। সাহিত্যিক দীনেশ সেনের সঙ্গে নাওয়া খাওয়া ভুলে চলত সাহিত্য আলোচনা। জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, ঐতিহাসিক রমেশচন্দ্র দত্ত, শিল্পাচার্য অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু ও অসিত হালদার প্রমুখ বিখ্যাত ব্যক্তিদের এ বাড়িতে বহুবার যাতায়াত ছিল। অন্যদিকে খ্যাতনামা রাজনৈতিক নেতৃবৃন্দ অরবিন্দ ঘোষ, গোপালকৃষ্ণ গোখলে, সরোজিনী নাইডু, বিপিনচন্দ্র পাল প্রমুখ অনেকেই নিবেদিতার গুণে মুগ্ধ হয়ে তার গৃহে আসতেন এবং ভারতের উন্নতি ও স্বাধীনতা বিষয়ে নানা পরামর্শ নিতেন। বড়লাট পত্নী লেডি মিন্টো একবার আত্মগোপন করে এসেছিলেন এই নিবেদিতার এই বাড়িতে।
নিবেদিতা এসেছেন ভগবান বুদ্ধের সাধনপীঠ বুদ্ধগয়ায়। সঙ্গে আছেন রবীন্দ্রনাথ, জগদীশচন্দ্র ও তার স্ত্রী অবলা বসু, যদুনাথ সরকার, স্বামী সদানন্দ ও আরও কয়েকজন। তারা সকলে প্রতি সন্ধ্যায় বোধিবৃক্ষতলে বসে ধ্যান করতেন। নিবেদিতা বই থেকে বুদ্ধ সম্বন্ধে কিছু পড়ে শোনাতেন, আর রবীন্দ্রনাথ গান ও আবৃত্তি করতেন। বোধিবৃক্ষের কিছু দূরে ছিল একখানা গোলাকার পাথরের টুকরো, তার উপরে খোদিত এক বজ্র চিহ্ন। কথিত আছে এই বজ্র স্বয়ং দেবরাজ ইন্দ্র বুদ্ধদেবকে দিয়েছিলেন। এই বজ্রটি দেখে নিবেদিতা উৎসাহের সঙ্গে বলে উঠলেন, এটিকে ভারতের জাতীয় চিহ্ন স্বরূপ গ্রহণ করা উচিত। এর তাৎপর্য ব্যাখ্যা করে বললেন, যখন কেহ মানব জাতির কল্যাণ সাধনের জন্য নিজের সমস্ত কিছু ত্যাগ করেন, তখন তিনি বজ্রের মতো শক্তিশালী হয়ে ওঠেন এবং দেবতাদের নির্দিষ্ট কাজ করেন। নিবেদিতা এই বজ্রচিহ্নকে তার রচিত গ্রন্থসমূহের প্রতীক হিসেবে গ্রহণ করেছিলেন। রোজ সন্ধ্যার পর নিবেদিতা এবং তার সঙ্গীগণ নিকটবর্তী গ্রামে বেড়াতে যেতেন। একদিন তারা যে গ্রামে গেলেন তার নাম উর্বিল। নিবেদিতা বলেন, এই গ্রামেরই প্রাচীন নাম ছিল উরুবিল্ল। এই গ্রামেই বুদ্ধ শিষ্যা সুজাতা বাস করতেন। সুজাতা সোনার থালায় করে বুদ্ধদেবকে পায়েস দিয়েছিলেন। বোধি লাভের পর এই পায়েসকে বুদ্ধ অনশন ভঙ্গ করেন। নিবেদিতা পরম পবিত্র জ্ঞানে এই গ্রামের কিছু মাটি তুলে নিলেন। ভগিনী নিবেদিতা ভারতবর্ষকে ভালোবেসে নিঃশেষে সব ত্যাগ করেছেন। এদেশের মানুষের কল্যাণ চিন্তাই ছিল তার দিনরাতের ধ্যান জ্ঞান। আচার্য জগদীশচন্দ্র বসু বলেছেন, তিনি যদি স্বদেশ ইউরোপে কাজ করতেন তবে নাম যশ অর্থ তার পায়ে লুটিয়ে পড়ত। সেসব ত্যাগ করে প্রায় অর্ধাহারে তিনি আমাদের দেশের জন্য তিলে তিলে প্রাণ দিলেন। তিনি সারা ভারত ঘুরে অজস্র বক্তৃতা করেছেন। তিনি বলতেন, ভারতবাসীকে জাগিয়ে তোলাই আমার কাজ, তাই প্রতিটি মানুষের মনে দেশাত্মবোধ জাগুক, এই ছিল তার ইচ্ছা। নিবেদিতা বক্তৃতার বিষয় ছিল স্বদেশ, জাতীয়তা ও ভারতের অখণ্ডতা। ভারতীয়গণের মধ্যে ভাষায়, পোশাকে, আচরণে বহু অমিল থাকলেও ধর্ম, দর্শন, সাহিত্য, শিল্প সর্বক্ষেত্রে এক সুনিবিড় ঐক্য রয়েছে। নিবেদিতা তার ভাষণে এই ঐক্য বা মিলের কথাই জোর দিয়ে প্রচার করতেন। এছাড়া নিবেদিতা প্রচার করতেন শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের কালজয়ী বাণীগুলি। তার রচিত দ্য মাস্টার অ্যাজ আই স হিম, দ্য ক্রেডল টেলস অফ হিন্দুইজম, দ্য ওয়েভ অফ ইন্ডিয়ান লাইফ প্রভৃতি বইগুলি অসাধারণ। শিল্পবিজ্ঞানের প্রতি নিবেদিতার ছিল গভীর অনুরাগ। ভবিষ্যৎ বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা নিয়ে জগদীশচন্দ্র বসুর সঙ্গে তার আলোচনা ও জল্পনা কল্পনার অন্ত ছিল না। নিবেদিতার শিল্পানুরাগও ছিল নিবিড়। ভারতীয় শিল্পে তার বিশেষ অবদানের কথা অবনীন্দ্রনাথ, নন্দলাল বসু, অসিত হালদার প্রমুখ শিল্পাচার্যগণ মুক্ত কণ্ঠে স্বীকার করেছেন। বস্তুত ভগিনী নিবেদিতা ছিলেন দেবী বীণাপাণির বড় পুত্রী। ভগিনী নিবেদিতার ছিল মায়ের প্রাণ। বাড়ির কাজের লোকের সঙ্গে তার ছিল মা-মেয়ের সম্পর্ক। কলকাতার প্লেগ রোগ শুরু হলে নিবেদিতা বাড়ি বাড়ি ঘুরে মাতৃস্নেহের রোগীর সেবা করেছেন। একটা রুগ্ন ছেলেকে তিনি কোলে নিয়ে এমন সেবা করেছিলেন যে মৃত্যুর পূর্বে সে তাকেই নিজের মা মনে করে জড়িয়ে ধরে মা মা করেছিল। নিবেদিতার ক্ষুদ্র গৃহ ছিল একটি গোপন দানসত্র। আপদে বিপদে বহু গরিব দুঃখী সেবা ও সাহায্য পেত এখান থেকে। বহু অনাথার কাছে নিবেদিতা ছিলেন মা অন্নপূর্ণা।
অথচ তার আর্থিক সঙ্গতি ছিল অতি সীমিত। নিজে অনাহারে অর্ধাহারে থেকে তিনি ক্ষুধিতের মুখে আহার দিয়েছেন। দুস্থ ছাত্রীকে খামে মুড়ে টাকা দেওয়া, অনাহারী কাজের লোককে খাবার জন্য গোপনে পয়সা দেয়া তার প্রতিদিনের সহজাত কর্ম ছিল। 1906 খ্রিস্টাব্দে পূর্ববঙ্গে দুর্ভিক্ষ হয়। রামকৃষ্ণ মঠের সন্ন্যাসীগণের সঙ্গে নিবেদিতাও সেখানে যান ত্রাণের কাজে। নৌকায় চড়ে জলমগ্ন গ্রামগুলিতে সেবার কাজ চলত। গ্রামের বিপন্ন নরনারী নিবেদিতাকে মনে করতেন সাক্ষাৎ ভগবতী। নিবেদিতার এই অপরিসীম স্নেহ মমতা কেবল মানুষেই সীমাবদ্ধ ছিল না, ইতর জন্তু জানোয়ারের প্রতিও তার করুণার সীমা ছিল না। ঘোড়ার কষ্ট হবে মনে করে তিনি কদাচিৎ ঘোড়ার গাড়িতে চড়তেন। রাস্তায় কোনো কুকুরকে পীড়িত দেখলে নিবেদিতা তৎক্ষণাৎ তার সেবায় লেগে যেতেন। মায়ের স্নেহে সেবা করে তাকে সুস্থ করে তুলতেন। সকলের প্রতি তার এই সহজাত করুণা ও ভালোবাসার কথা মনে করেই রবীন্দ্রনাথ নিবেদিতার উদ্দেশ্যে বলেছিলেন লোকমাতা। আজ এই পর্যন্তই রইল। তাহলে তোমরা দেখলে তো, নিবেদিতা বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তিনি ছিলেন ভালো বক্তা, ভালো রাইটার, আর শিল্পের প্রতিও তার অনুরাগ ছিল নিবিড়। তিনি ছিলেন দেবী বীণাপাণির বরপুত্রী। আর কি ছিলেন? তিনি ছিলেন লোকমাতা। তার সহজাত করুণা ও ভালোবাসার কথা মনে করেই রবীন্দ্রনাথ তাকে নাম দিয়েছিলেন লোকমাতা। আজ এই পর্যন্তই রইল। তাহলে তোমরা চোখ বন্ধ করে এখন উপলব্ধি করো আর ঘুমিয়ে পড়ো। শুভরাত্রি।